Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। আজ আপনারা কিশোরী এবং বিভূতির সাথে শুনতে চলেছেন এক ভয়ানক অপশক্তির কাহিনী। হঠাৎ করে দুর্জয় এবং তার স্ত্রী দীপালির জীবনে ঘনিয়ে এলো এক ভয়ানক অশুভ আঁধার। প্রতি রাতে তাদের ঘরের ভেতর প্রদীপের আলো নিভে যাওয়ার পরে এসে দাঁড়ায় একটা কায়াহীন বিদেহী ছায়ামূর্তি। তার নজর পুরোপুরিভাবে নিবদ্ধ থাকে দীপালির ঘুমন্ত শরীরের ওপর। যতদিন যেতে লাগলো দীপালির শরীর ততই ভেঙে পড়ল। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায় দুর্জয় ছুটে আসে তারানাথ তান্ত্রিকের কাছে। তারানাথ তান্ত্রিক কিভাবে রক্ষা করবে দুর্জয়ের স্ত্রী দীপালিকে? আসলে কোন অপশক্তি আশ্রয় নিয়েছে তাদের ভাড়া বাড়িতে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি দীপ্ত আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিকের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন অপদেবতার গ্রাস এই গল্পটি। তাহলে আর বেশি দেরি না করে খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অপদেবতার গ্রাস। ঠাকুরমশাই, আজ যখন একবার আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি তখন একখানা বেশ জমজমাট গল্প না শুনে কিছুতেই যাব না। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছি বেশ অনেকটা সময় হলো। বাইরে প্রকৃতির মুখ আজ ভীষণ রকমের ভার। সকাল থেকেই ঝমঝম করে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। বিকেলের সময় আমরা দুই বন্ধু মিলে ছাতা মাথায় দিয়ে এসে উপস্থিত হয়েছি মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি। আসার পথে 20 পয়সার বিনিময়ে ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা তার অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটা কিশোরী তার দিকে বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে কথাগুলো বলল। কিশোরীর কাছ থেকে ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটখানা নিয়ে সৌজন্যমূলক হাসি হেসে বললেন, সে কথা কি আর আমি জানি না ভেবেছো? তোমরা আমার বাড়ি এসেছো অথচ আমার কাছ থেকে গল্প শোনোনি। এমন ঘটনা বোধহয় আজ পর্যন্ত এতদিনে একবারও ঘটেনি। তবে দাঁড়াও, সবার আগে একটু ধূমপান করে নি। এই বলে ঠাকুরমশাই সিগারেটের খাপ খুলে একখানি সিগারেট বের করলেন এবং তার ঠোঁটের দুই ফাঁকের মাঝে গুঁজে তাতে আগুন ধরালেন। সিগারেটে অগ্নিসংযোগ করে লম্বা লম্বা টান দিতে লাগলেন তিনি মনের সুখে। আমি এবং কিশোরী একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, সাথে বইছে ঝোড়ো বাতাস। চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে। মহাকাল যেন তার মহাপ্রলয় আরম্ভ করেছেন। বড় বড় নারকেল তাল গাছের মাথাগুলো হাওয়ার দাপটে পাগলের মতো দুলছে এদিক থেকে ওদিক, আবার ওদিক থেকে এদিকে। ঠাকুরমশাই মাঝে মধ্যেই সিগারেটের মধ্যে জমতে থাকা ছাই আধ ভাঙা নারকেলের মালায় ঝেড়ে ফেলছেন। তারপর তার সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে তিনি বেশ কিছুটা সময় ভেবে স্মৃতির অতল থেকে একখানি ভয়ের গল্প তুলে আনার চেষ্টা করলেন। রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে রান্নাঘরের বাইরে এলো ঠাকুরমশাইয়ের মেয়ে চারি। আমাদের সামনে এসে মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ের পেয়ালা নামিয়ে রাখতে রাখতে সে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর কিছু তেলে ভাজা করে আনলাম।
এই কথা বলে চারি সমস্ত কিছু নামিয়ে রাখল। চারির দিকে তাকিয়ে কিশোরী মৃদু হেসে বলল, বেশ ভালো করেছো চারিমা। এমন বৃষ্টি ভেজা শীতল আবহাওয়ায় একটু গরম গরম চা না খেলে কি আর গল্পের আসর ঠিকঠাকভাবে জমে? তবে চায়ের সাথে আবার এরকম মুখরোচক সুস্বাদু তেলে ভাজা হলে তো আর কোনো কথাই নেই, যাকে বলে সোনায় সোহাগা। কিশোরীর প্রশংসা শুনে ঠাকুরমশাইয়ের কন্যা চারি সলজ্জ হাসি হেসে বিদায় নিল। সে পুনরায় প্রবেশ করলো রান্নাঘরের ভেতর তার ফেলে আসা বাদবাকি কাজগুলো শেষ করতে। ঠাকুরমশাইয়ের দিকে এক পেয়ালা চা বাড়িয়ে দিয়ে কিশোরীকে দিলাম একটা, আর আমি আর একটা নিলাম। উষ্ণ চায়ের ধুমায়িত পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম। আহা, ভীষণ তৃপ্তিতে আমার দুই নয়ন বন্ধ হয়ে এলো। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করলেন তার কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বেশ অনেক বছর আগের। এই ঘটনা আমার অতীত জীবনের একেবারে প্রথম পর্যায়ে ঘটেছিল। অবশ্য ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। তোমরা তো জানোই যে আমি বরাবরই একটু ভবঘুরে গোছের মানুষ। অতীতের বিভিন্ন সময় কাটিয়েছি বিভিন্ন অচেনা অজানা প্রান্তে ঘুরে বেরিয়ে। আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার দেখা হয়েছে, সেই সমস্ত মানুষদের আমি আপ্রাণ চেষ্টা করেছি যাবতীয় বিপদ থেকে উদ্ধার করতে। ঘরের ওই চার দেয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে সময় কাটাতে আমার একেবারেই ভালো লাগতো না। কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসার উপক্রম হতো। সেই জন্যই আমি বারবার ছুটে গিয়েছি বিভিন্ন জায়গায়। তবে আমার যখন মায়ের জন্য ভীষণ মন খারাপ করতো কিংবা পরিবারের মানুষদের কথা মনে পড়তো, তখন আবার ছুটে আসতাম গৃহে। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার এই জন্মে হবে না, তাই আমাকে সংসারে থেকেই যাবতীয় দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আমার সাধনা জীবন সম্পূর্ণ করতে হবে। সেইবার আমি বেশ অনেকদিন একটানা বাইরে কাটিয়ে নিজের গৃহে ফিরে এসেছি কয়েকটা দিন থাকার জন্য। এমন সময় আমাদের গৃহে এসে হাজির হলো এক বিপদগ্রস্ত দম্পতি। আগে এটাই কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? আমি ঘরের ভেতর থেকে বেরিয়ে এগিয়ে গেলাম সদরের দিকে। দেখলাম একজন পুরুষ এবং স্বল্প বয়সী এক যুবতী নারী সেখানে দাঁড়িয়ে রয়েছে। তবে তাদের মুখমণ্ডল এবং চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম যে তারা কোনো এক বিষয় নিয়ে ভীষণ রকমের চিন্তিত। তাদের চোখের তলা গাঢ় কৃষ্ণবর্ণ ধারণ করেছে, আর তারা যে এই কয়েকদিন রাতে একেবারেই ঘুমোতে পারেনি এই কথা সহজেই বোধগম্য হলো আমার। সম্পূর্ণ রাত বিনিদ্র অবস্থায় জেগে কাটানোর কারণেই তাদের শরীরের এই দশা হয়েছে। আমি সেই পুরুষ মানুষটির প্রশ্নের উত্তরে বললাম, আগে হ্যাঁ, এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। একটিবার দয়া করে তাকে ডেকে দিন না। সেই বহু দূর থেকে ছুটে এসেছি ভয়ানক রকমের বিপদে পড়ে। শুনেছি তিনি নাকি যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করেন, তাদের পরিত্রাণ দেন। সেই আশা নিয়েই তার দ্বারস্থ হয়েছি এথায়। একটিবার দয়া করে চক্রবর্তী মশাইকে ডেকে দিলে বড়ই উপকৃত হই। আমি তারানাথ চক্রবর্তী। তোমরা এখানে যার খোঁজে এসেছো সেই ব্যক্তি হলাম আমি। সে কি, আপনি তারানাথ চক্রবর্তী মশাই? এ বাবা, ছি 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 ছি। আমাদের দয়া করে মার্জনা করবেন। আমরা ঠিক বুঝতে পারিনি যে আপনি তারানাথ চক্রবর্তী। আরে আরে কি করছো? কি করছো? এইভাবে কেউ পা ধাওনি নাকি? ওঠো ওঠো, শিগগির ওঠো বলছি। আসলে চক্রবর্তী মশাই, এর আগে আপনার সাথে আমাদের কোনোদিনও পরিচয় হয়নি, তো সেই কারণেই আমরা ঠিক বুঝতে পারিনি যে আপনি সেই স্বনামধন্য তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। এটাই তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। তোমাদের সাথে আমার সাক্ষাৎ হয়নি এর পূর্বে,
তাই তোমরা যে আমায় চিনতে পারবে না সেরকমই তো কথা। এর জন্য আবার মনে করার কি আছে? হ্যাঁ, তোমাদের উভয়কে দেখেই যথেষ্ট ক্লান্ত, অবসন্ন আর তৃষ্ণার্ত বলে মনে হচ্ছে। তোমরা আগে ঘরের ভেতর ঢুকে আসো এবং ঠান্ডা ছায়ায় কিছুটা জিরাও, বুঝলে? একটু জল খাও, তারপর না হয় আমায় সব কথা বলবে। আমি তোমাদের সমস্ত কিছু শুনবো, কেমন? না না চক্রবর্তী মশাই, এসবের আবার প্রয়োজন কিসের? কোনো প্রয়োজন আছে কি না আছে তোমাদের বুঝতে হবে না। আমি যখন তোমাদের ভেতরে আসতে বলেছি তখন তোমরা আমার কথা আশা করি অগ্রাহ্য করবে না। আর বিন্দু মাত্র কোনো আপত্তি করতে পারল না সে যুবক। চুপচাপ তারা দুজনে মিলে এবার ঢুকে এলো সদরের চৌকাঠ পেরিয়ে আমাদের বসত বাড়ির অন্দরমহলে। আমি ঘরের ভেতর থেকে কয়েকটা বাতাসা আর এক গুটি ঠান্ডা জল এনে তা বাড়িয়ে দিলাম তাদের দিকে। দুটো বাতাসা মুখে ভরে তা চিবিয়ে ঘটি সবটুকু জল ঢক ঢক করে দাওয়ায় বসে পান করলো সেই যুবক এবং তার সাথে থাকা ওই মহিলা। আমি এবার তাদের দিকে ঠিক মুখোমুখি বসে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, এবার বলো তোমাদের কি সমস্যা হয়েছে? কোন বিপদে পড়ে তোমরা এভাবে তড়িঘড়ি করে ছুটে এসেছো আমার কাছে? আমার এই প্রশ্ন শুনে সেই যুবক এবার অদ্ভুত এক মায়াময় দৃষ্টিতে তাকালো আমার দিকে। তার দুই চোখের মধ্যে আমি এক ভীষণ রকমের আকুতি খুঁজে পেলাম। বন্যার বিপুল জলরাশির মধ্যে ভেসে যাওয়ার পূর্বে মানুষ যেমন সামান্য খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে প্রাণ বাঁচানোর তাগিদে, তার চোখের মধ্যে মিশেছিল ঠিক সেই রূপ আকুতি। সেই যুবক নিজের দুই হাত জড়ো করে তাদের পরিচয় দিয়ে বলল, আগে নমস্কার। নমস্কার চক্রবর্তী মশাই, আমার নাম দুর্জয় মোদক, আর এই হলো আমার স্ত্রী দীপালি। আমাদের বহুদিনের বিবাহিত জীবন, আমাদের একটি বাচ্চা ছেলেও রয়েছে। চক্রবর্তী মশাই, আমি চাকরি সূত্রে এই সামান্য কিছুদিন হলো পরিবার সমেত শহরে উঠে এসেছি। শহরের এক বাড়িতে ভাড়া নিয়ে স্ত্রী পুত্রকে সাথে নিয়েই বসবাস করছিলাম বেশ আনন্দেই, কিন্তু হঠাৎ করেই এক অজানা বিপদ ঘনিয়ে এলো আমাদের জীবনে, বা বলা ভালো আমার স্ত্রী দীপালির জীবনে। কেন দুর্জয়, হঠাৎ করে কি বিপদ ঘনিয়ে এলো তোমার স্ত্রী দীপালির জীবনে? কে চক্রবর্তী মশাই, আজ থেকে ঠিক 15 দিন আগে আমি এই নতুন চাকরিটা পাই। সত্যি কথা বলতে কি, এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন ছিল। বেশ মোটা অঙ্কের বেতনের চাকরি। চাকরি সূত্রে আমায় আমার গ্রামের বাড়ি ছেড়ে এসে উঠতে হয়েছিল শহরের এক ভাড়া বাড়িতে। চাকরি পাওয়ার আনন্দে কিছু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের নিমন্ত্রণ করে এক রাতে একটু ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। সমস্ত কাজকর্ম মিটিয়ে আমাদের শুতে শুতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। তবে বিছানায় গা এলিয়ে দিতেই আমি এবং আমার স্ত্রী দুজনেই চোখের পাতা এক করে ফেলি। সারাদিনের পরিশ্রম ও ছোটাছুটি দৌড়ঝাঁপের কারণে খুব সহজেই ঘুম নেমে এলো। নিজেদের অজান্তেই যে কখন ঘুমিয়ে পড়েছিলাম সেটা ঠিক আমরা জানি না, তবে আমাদের ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে। ঘুম ভাঙল একটা তীব্র অস্বস্তির কারণে। বাতাসের মধ্যে একটা বিটকেল পচা গন্ধ এসে আমার নাক মুখে যেন জড়িয়ে ধরল। সেই গন্ধের রেশ এতটাই বেশি, আমার যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। দুই চোখের পাতা খুলে এদিক ওদিক তাকাতেই প্রায় অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে আমি যে হাড় হিম করা দৃশ্য প্রত্যক্ষ করলাম চক্রবর্তী মশাই, তাতে ভয়ে বুক আমার কেঁপে উঠল। গলা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেল একেবারে। কেন? সেদিন মাঝরাতে ঘুম ভাঙার পর কি এমন ভয়ানক দৃশ্য দেখলে তুমি, যার কারণে তোমার ওই রকম অবস্থা হলো? আগে চক্রবর্তী মশাই, সেই প্রায় অন্ধকারের মধ্যে আমি দেখলাম আমাদের বিছানার সামনে আমার স্ত্রীর ঠিক মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে কিসের যেন একটা কালো মতন অবয়ব। আপনি আপনি আপনার আপনি আপনি আমার কথায় কতখানি বিশ্বাস করছেন তা আমি জানি না, কিন্তু কিন্তু নিজের চোখে দেখুন, এই ঘটনার কথা বলতে গিয়ে আমার সারা শরীরে কেমন যেন শিহরণের কাঁটা দিয়ে উঠছে। আমি দেখলাম আমাদের একেবারে সামনাসামনি একটা কালো মতো বিকট দর্শন জমাট বাঁধা অন্ধকার দ্বারা নির্মিত একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে যেন খানিকটা ঝুঁকে পড়েছে আমার স্ত্রীর মুখের ওপরে। প্রথমটায় ভাবলাম এ হয়তো আমার চোখের ভুল,
এই ভেবে নিজের দুই চোখ দুইবার কচলে নিয়ে সেদিকে তাকাতেই বুঝলাম যে না, এটা আমার চোখের ভুল একেবারেই নয়। আমি যা দেখছি তা সম্পূর্ণ সজ্ঞানে দেখছি। সত্যি কেউ একটা যেন এসে দাঁড়িয়েছে আমাদের বিছানার সামনে এবং সে একেবারে ঝুঁকে পড়ে নজর রেখেছে আমার স্ত্রীর ওপর। বিষয়টা আমার একেবারেই ভালো ঠেকলো না। ভয়ে আমার হাত পা রীতিমতো অবশ হয়ে এলো। বুকের মধ্যে কেউ যেন 100টা হাতুড়ি পেটাতে আরম্ভ করলো দরাম দরাম করে। কোন রকমে বিছানা থেকে নেমে টলমলো পায়ে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। তারপর ফস শব্দে একটা দেশলাই কাঠি চালিয়ে ঘরের মধ্যে রাখা মৃত প্রদীপে আগুন জ্বালাতেই ঘরের আলোকিত অংশে আমি তাকে আর দেখতে পেলাম না। মাটির চলন্ত প্রদীপ হাতের মধ্যে তুলে নিয়ে ঘরের ভেতরটা ভালোভাবে দেখলাম, কিন্তু কোথাও আর কেউ নেই। অবশেষে মাথার মধ্যে এক গাদা প্রশ্ন নিয়ে মনের মধ্যে একটা অদ্ভুত দোলাচল সঙ্গে করে আমি বিছানায় উঠে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি আর দীপালিকে এ বিষয়ে কোনো কথা বললাম না। কি দেখতে কি দেখেছি, হয়তো এই সমস্ত কথা বললে অযথা মেয়েটা ভয় পেয়ে যেতে পারে, এই ভেবে চুপ থাকলাম। কিন্তু সেই দিন সন্ধ্যার সময় দীপালি আমাকে বেশ খানিকটা ভয়ের সাথেই বলল, জানো, গতকাল রাতে আমার না কিরকম একটা অস্বস্তি হচ্ছিল। ঘুমন্ত অবস্থায় আমার বারবার মনে হচ্ছিল কেউ যেন একভাবে আমার শরীরের উপর নজর রেখেছে। কেউ যেন বিশ্রী কদর্য দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। সারা রাত আমি কেমন যেন নিদারুণ যন্ত্রণায় ছটফট করেছি। দীপালির মুখ থেকে বলা এই সমস্ত কথাগুলো শুনে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। বুঝতে পারলাম যে আমি তাহলে কোনো ভুল কিছু দেখিনি। সত্যি গতকাল রাতে কেউ একজন এসেছিল আমাদের ঘরে। তবে আমাদের ঘরে যে এসেছিল সে যে রক্ত মাংসে গড়া কোনো জীবিত প্রাণী নয়, এ কথা আমি খুব ভালোভাবেই বুঝলাম। কারণ বন্ধ ঘরের ভেতর কেউ কিভাবে ঢুকে আসতে পারে, আর প্রদীপের আলো চালানোর পরেই কিভাবেই বা গায়েব হতে পারে। অমাবস্যার সেই রাতের পর থেকেই প্রায় প্রতি রাতেই আমি ওই অদ্ভুত ছায়ামূর্তিকে লক্ষ্য করি চক্রবর্তী মশাই। রাত গভীর হলে প্রদীপের আলো নিভে গেলেই সে এসে উপস্থিত হয়। একেবারে দীপালির মাথার গোড়ায় দাঁড়িয়ে থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। যতদিন যাচ্ছে দীপালির শরীরটা কেমন খারাপ হচ্ছে। ভয়ে আমার এখন আর রাতের বেলায় ঘুমাতে ইচ্ছা করে না। সারা রাত প্রদীপের আলো জ্বলে আর আমি বসে থাকি। চক্রবর্তী মশাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, সেই জন্যই তো আজ আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে এসে উপস্থিত হয়েছি আপনার দরবারে। আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমাদের জীবন বর্তমানে দুর্বিষহ হয়ে উঠেছে। এই দুর্বিষহ জীবন থেকে আমাদের যদি কেউ মুক্তি প্রদান করতে পারেন তাহলে সেটা একমাত্র আপনিই পারবেন। আপনি ছাড়া আর দ্বিতীয় কেউ নয়। তাই আপনি দয়া করে কিছু একটা করুন চক্রবর্তী মশাই, দয়া করে কিছু একটা করুন। দুর্জয়, তুমি তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। দেখো, বিপদের সময় মনকে শক্ত রাখতে হয়। তুমি চিন্তা করো না, ঈশ্বর মঙ্গলময়, তিনি নিশ্চয়ই তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। তোমার কথা শুনে আমি স্থির করেছি যে আমি তোমাদের সাথে তোমাদের ওই ভাড়া বাড়িতে যাব। সেখানে গিয়ে গোটা বিষয়টা আমাকে একবার নিজের চোখে ভালোভাবে প্রত্যক্ষ করতে হবে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী না হলে আমি কিছুতেই কিছু বুঝতে পারবো না। সুতরাং তোমাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবো না। আপনি আপনি যাবেন চক্রবর্তী মশাই? সত্যি আপনি যাবেন? আমাদের বাড়িতে যাবেন আপনি? আপনার বলা এই কথা শুনে মনের মধ্যে থেকে যেন একটা বড় ভারী পাথরের বোঝা নেমে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই। সত্যি বিপদের সময় আপনার মতো কিছু মানুষেরই আমাদের প্রয়োজন। আমাদের এই রূপ দিশাহীন অবস্থায় সঠিক দিশা দেখানোর জন্যই তো আপনাদের মতো কিছু মানুষের এই জগৎ সংসারে আগমন ঘটেছে চক্রবর্তী মশাই। এই জগৎ সংসারে আগমন ঘটেছে। থাক থাক, এত প্রশংসা করতে হবে না। আর আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যা করছি
সেটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি আমার সেই কর্তব্যটুকুই পালন করার চেষ্টা করছি মাত্র, এর থেকে বেশি আর কিছু নয়। তোমরা এখানে বসে কিছুটা সময় অপেক্ষা করো, আমি আমার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এক্ষুনি গুছিয়ে নিয়ে বেরিয়ে আসছি। দুর্জয়ের সাথে আমি যেতে রাজি হয়েছি দেখে সে ভীষণ খুশি হলো এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালো। আমি দাওয়া থেকে উঠে এসে ঘরের ভেতর প্রবেশ করলাম। তারপর আমার অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাল শালুর ঝোলার মধ্যে ভরে বেরিয়ে এলাম বাইরে। তারপর তাদের সাথে রওনা দিলাম শহরের উদ্দেশ্যে। তোমরা তো খুব ভালোভাবেই জানো যে কোনো মানুষের বিপদের কথা একবার শুনলে তাদের সাহায্য না করে হাত পা গুটিয়ে কিছুতেই আমি বসে থাকতে পারি না। তাই এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটল না। সত্যি দুর্জয়ের ওই করুণ ভীত মুখটা আমার এখনো পরিষ্কার মনে পড়ে। আসলে মানুষ বিপদে পড়লে ঠিক কি রকম অবস্থা হয় তাই বিপদগ্রস্ত মানুষটি বলতে পারে। শহরে এসে তাদের ভাড়া বাড়িতে পৌঁছাতেই অপরাহ্নের বেলা ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এলো। আমি দেখলাম জায়গাটা একটু ফাঁকা, নিরিবিলি গোছের। চারিদিকে বড় বড় গাছের দল বিদ্যমান। মাঝে একখানি ছোট মতন দোতলা ঘর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর দুর্জয় ওই বাড়িটির দিকে আঙুলি নির্দেশ করে বলতে লাগলো, ওই যে চক্রবর্তী মশাই, ওই হলো আমাদের ভাড়া বাড়ি। ওই দোতলার ঘরেতেই আমরা থাকি। দুর্জয়ের বলা কথাগুলো আমার সেভাবে কানের ভেতরে প্রবেশ করলো না, কারণ আমি ততক্ষণে এক অন্য চিন্তায় মগ্ন হয়েছি। ওই স্থানে পা রাখা মাত্রই আমি আমার বিশেষ ক্ষমতার গুণে উপলব্ধি করতে পারলাম যে দুর্জয় আমাকে যা বলেছিল তা আসলে একেবারে সঠিক। এই স্থানে ভয়ানক রকমের অশুভ শক্তির ইঙ্গিত পাচ্ছি আমি। চারপাশের দিকে ভালোভাবে একটিবার পর্যবেক্ষণ করতেই ওদের ভাড়া বাড়ি থেকে সামান্য কিছুটা তফাতে থাকা একটা বিশাল বড় পাকুড় গাছের দিকে আমার নজর গেল। চোখের দৃষ্টি সংকুচিত করে তাকালাম সেদিকে। আমার মনে হলো পাকুড় গাছের তলায় একটু বেশি পরিমাণে অন্ধকার যেন বিরাজ করছে, যে অন্ধকার নির্জীব নয় বরং বড় সজীব। একটানা এতক্ষণ যাবৎ গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। আমরা দেখলাম তার দুই চোখের মনি কেমন যেন অস্থির হয়ে উঠেছে। শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভীষণ চাঞ্চল্যের ভাব। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের এই লক্ষণ খুব ভালোভাবে জানি। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বেশ খানিকটা বিরক্তির সাথে বললেন, তোমরা এখানে কিছুটা সময় বসে অপেক্ষা করো হে কিশোরী। আমি একটিবার চট করে ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। হ্যাঁ, গড়গড়ায় টান না দিলে আর যে দেখি একেবারে চলছে না। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে শটান প্রবেশ করলেন ঘরের ভেতর। কিশোরী আমার দিকে গাম্ভীর্যপূর্ণ মুখে তাকালো। আমি জানি গল্প চলাকালীন এই রকম বিরতি কিশোরীর একেবারে অপছন্দের একটি বিষয়, কিন্তু এক্ষেত্রে আমাদের কারোরই কোনো কিছু করার নেই, কারণ এতক্ষণ সময়ের মাঝে ঠাকুরমশাইয়ের একটু গড়গড়ায় টান না দিলে তার মন মেজাজ একেবারেই ভালো থাকে না। গল্প বলার ইচ্ছা তো হারিয়েই যায়, আর গল্প বলার আনন্দ সঠিকভাবে উপভোগ করার জন্য আমাদের এটুকু বিরতির বিষয় সহ্য করতেই হয়। কাকাবাবু, চা খাবেন? আমি কি আপনাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে যাব? রান্নাঘর থেকে মুখ বের করে কথাগুলো বলল চারি। আমি মেয়েটাকে আর আমাদের জন্য অধিক ব্যতিব্যস্ত করতে চাইলাম না একেবারেই। সেই কারণেই তড়িঘড়ি বললাম, আরে চারিমা, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমরা এখন চা খাবো না। আমার কথা শুনে সে আবার পুনরায় রান্নার কাছে মনোনিবেশ করল। এই নাও ভাই, দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে একটু ধূমপান করি, এতে কিছুটা ভালো লাগবে। কিশোরী নিজে একটা সিগারেট নিয়ে একটা বাড়িয়ে দিল আমার দিকে।
আমি এবং সে সিগারেটে আগুন ধরিয়ে ধূমপান করতে লাগলাম মনের সুখে। বেশ অনেকটা সময় পর আমাদের ধূমপান করার পর্ব মিটে গেলে ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। তারপর তিনি আমাদের মুখোমুখি তক্তপোষের ফাঁকা অংশে বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে বেশ আমেজের সাথে টান দিলেন। কিশোরী ঠাকুরমশাইকে গল্প শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তিনি নিজে থেকেই গল্পের পরবর্তী অংশ বলতে আরম্ভ করলেন। হ্যাঁ, তো যা বলছিলাম, দুর্জয়দের ভাড়া বাড়ির নিকটে যাওয়া মাত্রই আমি বুঝতে পারলাম যে সত্যি সেখানে কোনো এক ভয়ানক অপশক্তির বাস রয়েছে। সে কথা অবশ্য তখনই আমি বললাম না তাদের কাউকে, কারণ আমার আরো বেশ কিছুটা নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল। দুর্জয়দের সাথে আমি এবার প্রবেশ করলাম সেই ভাড়া বাড়ির অভ্যন্তরে। হাত পা মুখ ভালোভাবে ধুয়ে দোতলার কক্ষে উঠে এলাম আমরা সকলে। দুর্জয়ের স্ত্রী দীপালি চা করার জন্য রান্না করে গেল। আমি এবং দুর্জয় মুখোমুখি রাখা দোকানি বেতের চেয়ারে বেশ আরাম করে বসে নিজেদের মধ্যে নানান রকমের বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগলাম। দীপালি 2 পেয়ালা চা নিয়ে এসে আমাদের তা দিয়ে চলে গেল রান্নাঘরের দিকে রাতের রান্নার ব্যবস্থা করতে। আমি দুর্জয়ের উদ্দেশ্যে বললাম, দুর্জয়, আজ রাতে কিন্তু তুমি তোমাদের ঘরের দরজা বন্ধ করে শোবে না। আমি সারা রাত বাইরে থেকে নজর রাখবো এই ঘরের প্রতি। সম্পূর্ণ বিনিদ্র রজনী যাপন করে আমি আজ সচক্ষে দেখব আসলে ঠিক কি ঘটনা ঘটে। বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। তবে আপনি আমার কথা মিলিয়ে নেবেন। আমি এখনো আপনাকে জোর গলায় কথা বলছি যে আমি যেই বর্ণনা আপনার সামনে হুবহু করেছি সেই রূপ কিছুই আপনি দেখতে সক্ষম হবেন। এর পরের ঘটনা সেই রাতের। দীপালির হাতের সুস্বাদু রান্না খেয়ে আমরা যে যার মতন শুতে এলাম পৃথক পৃথক ঘরে। তবে আমার মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি ক্রমশ দানা পাকিয়ে উঠছিল বারে বারে। মনে পড়ে যাচ্ছিল বিকালের পড়ন্ত বেলার আবছা আলোয় দেখা সেই মস্ত বড় পাকুড় গাছটার তলায় জমাট বেঁধে থাকা সজীব অন্ধকারটার কথা। আচ্ছা, অন্ধকার কি কখনো নড়াচড়া করতে পারে? ওটা আদেও কোনো অন্ধকার ছিল তো নাকি অন্য কিছু? এই সমস্ত নানা রকমের প্রশ্ন মাথার মধ্যে ভিড় জমাতে আরম্ভ করলো। দেখতে দেখতেই রাত্রি ক্রমে গভীর হলো। আমার মনের মধ্যে চলতে থাকা অশান্তিটা কিন্তু কিছুতেই শান্ত হলো না। আমার বারবার মনে হলো এখানে এমন কিছু ঘটছে যেটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। অস্থির হয়ে সেই কক্ষের ভিতর পায়চারি করতে করতে আমি এসে দাঁড়ালাম দোতলার বারান্দায়। আকাশের দিকে চোখ যেতেই দেখলাম আকাশের বুকে এক ফালি বাঁকা চাঁদ উঠেছে। তবে সেই চাঁদকে ঘিরে রয়েছে বেশ কিছু মেঘের দল। চাঁদের মোহময়ী রূপালী আলোয় ভেসে যাচ্ছে সমগ্র জগৎ সংসার। ধরিত্রীর বুকে জন্ম নেওয়া যাবতীয় বৃক্ষ তরুলতা গুল্ম গাছের দল সেই জোছনার আলোয় যেন মনের সুখে স্নান করতে ব্যস্ত। কিশোরী বালিকার ভিজে চুলের মধ্যে থেকে যেমন সুন্দর গন্ধ নির্গত হয়, খানিকটা সেই রকমের মিষ্টি গন্ধ বুঝি সূক্ষ্মভাবে মিশেছিল বাতাসের সাথে। দু একটা জোনাকি পোকা তাদের ক্ষুদ্র সোনালী আলোকে সম্বল করে আবছা আলো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের বুকে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, নিজেদের খেয়াল খুশি মতন। একটা রাত্ররা পাখির ডানা ঝাপটানোর ঝটপট শব্দ আমার কানে এলো। আচমকায় হঠাৎ করে দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ থাকার ঘোর কেটে গিয়ে নজর পড়ল বাড়ির পিছনের দিকে থাকা সেই বিশাল বড় পাকুড় গাছটার দিকে। আর ওই পাকুড় গাছটার প্রতি চোখ যেতেই আমার সারা শরীর জুড়ে একটা শিহরণের স্রোত বয়ে গেল যেন। কিশোরী জিজ্ঞেস করল, কেন ঠাকুরমশাই, সেই পাকুড় গাছের দিকে আপনার দৃষ্টি যেতেই কি দেখলেন সেদিকে? কিছুই দেখলাম না হে কিশোরী। আসলে সবকিছু কি আর সবসময় এত সহজে এইভাবে দেখা যায়? কোনো কিছু দেখা না গেলেও
সেখানে যে অদৃশ্য কিছু একটা রয়েছে এটুকু ভালোভাবে বুঝতে পারলাম। কোথাও এতটুকু বাতাস বইছিল না, অথচ তা সত্ত্বেও সেই বিশাল বড় পাকুড় গাছের ডালপালা কেমন যেন অস্বাভাবিকভাবে তুলে উঠল বড় বড় শব্দে। আমার মনে হলো গাছের ডাল বেয়ে একটা কালো মতন শরীর ভয়ানক কোনো সরীসৃপের মতন নেমে আসছে ধীরে ধীরে। এরপরই আমি দৌড়ে গেলাম দুর্জয়ের কক্ষের দিকে। তাদের কক্ষের সামনে খোলা দরজার মুখোমুখি এসে দাঁড়াতেই আমার বুকের ভেতরটা যেন বরফের মতো কনকনে ঠান্ডা হয়ে গেল। কি বলবো তোমাদের সে বিভৎস দৃশ্য। আমার মাথার উপরের আকাশ যেন ঘুরে গেল। কেন ঠাকুর মশাই, সেই ঘরের খোলা দরজার সামনে এসে দাঁড়াতেই আপনি কি দেখলেন? আমি দেখলাম বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা দীপালির ঠিক মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে একটা ভয়ানক কালো কায়াহীন অবয়ব। তবে দাঁড়িয়ে আছে বললে হয়তো খানিকটা ভুল বলা হবে। বাতাসের মধ্যে যেন ভেসে আছে সেই ছায়া ঈষৎ ঝুঁকে পড়েছে দীপালির শরীরটার উপর। প্রচন্ড গরমে মানুষ যেমন হাঁসফাঁস করে, ঠিক সেই রকমই একটা অস্বস্তি শুরু হয়েছে দীপালির ঘুমন্ত শরীরের মধ্যে। মেয়েটা কেমন যেন ছটফট করছে বারবার। দীপালির পাশে শুয়ে থাকা তার স্বামী অর্থাৎ দুর্জয়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই সে দরজার দিকে তাকানো মাত্রই আমার দেখা পেল। আমি হাতের ইশারায় তাকে চুপচাপ শুয়ে থাকার নির্দেশ দিলাম। সে আমার করা ইশারা বুঝতে পেরে বিনা বাক্য ব্যয়ে কাঠ হয়ে শুয়ে রইল। আমি বেশ অনেকটা সময় ধরে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম সেই কালো ছায়ামূর্তিটিকে। আমার মনে হলো সেই অশুভ ছায়ামূর্তি যেন দীপালির শরীর থেকে তার প্রাণ বায়ু চুষে নিচ্ছে ক্রমাগত একটু একটু করে। আমি এবার ধীরে ধীরে সেই ঘরের ভেতর ঢুকে ঘরের মধ্যে থাকা প্রদীপের সলতেই আগুন ধরালাম। জ্বলন্ত প্রদীপের আলো সেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত ঘরের মধ্যে ছড়িয়ে পড়া মাত্রই গায়েব হয়ে গেল সেই অশরীরী ছায়া। বিছানার উপর ধরপড় করে উঠে বসলো দুর্জয়। তার কপালে ততক্ষণে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জন্ম নিয়েছে। হাত পা রীতিমতো থরথর করে কাঁপছে তার। সে আমার দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বলল, দেখলেন তো চক্রবর্তী মশাই, আপনি নিজের চোখেই প্রত্যক্ষ করলেন তো যে আমি যা সমস্ত কিছু বলেছিলাম তার এক বর্ণ মিথ্যে নয় কিংবা বাড়িয়ে বলা নয়। এক বিদেহী আত্মা সত্যি উপস্থিত হয়ে প্রতি রাতে আমাদের ঘরে জ্বলতে থাকা প্রদীপের আলো নিভে যাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়। আর সেই বিদেহী আত্মার কুনজর পড়েছে আমার স্ত্রীর ওপর। চক্রবর্তী মশাই, আমি আপনার হাতে পায়ে ধরছি, যেভাবেই হোক আপনি দয়া করে আমার স্ত্রীকে ওই অশুভ শক্তির প্রভাব থেকে নিস্তার দিন। আপনি যে করেই হোক দীপালিকে রক্ষা করুন। যতদিন যাচ্ছে ততই ওর শরীর ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে। আরো এভাবে আর কিছুদিন চলতে থাকলে সে যে আর প্রাণে বাঁচবে না। আমি কিছুতেই তাকে হারাতে চাই না চক্রবর্তী মশাই। তাহলে যে আমার ওই বাচ্চা ছেলেটা মা হারা হয়ে যাবে এই অল্প বয়সে। চক্রবর্তী মশাই, আপনি কিছু একটা করুন। চক্রবর্তী মশাই, আপনি কিছু একটা করুন। এই তুমি কি করছো হে দুর্জয়? দয়া করে এইভাবে আমার পা ধরে কান্নাকাটি করো না। এরকম ভাবে কাকুতি মিনতি করার কোনো প্রয়োজন নেই। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার স্ত্রী দীপালির সামান্যতম কোনো ক্ষতি অবধি হবে না। তোমার ছেলে কিছুতেই তার মাকে হারাবে না। তুমি আমার উপরে একটু ভরসা রাখতে পারো। ওঠো দেখি, পা থেকে উঠে দাঁড়াও, চোখের জল মোছো। বিপদের সময় এইভাবে দুর্বল হতে নেই দুর্জয়। বিপদকালে মন কঠিন রাখতে হয়, ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। আপনার উপর ভরসা আছে বলেই তো চক্রবর্তী মশাই আপনার কাছে যাওয়া। আপনি যে আমার শেষ ভরসা। এ বিপদ থেকে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারে সেটা তাহলে একমাত্র আপনিই পারবেন। আপনি ছাড়া আর অন্য কারোর পক্ষে এই সংকট থেকে পরিত্রাণ দেওয়া সম্ভব নয়। এ কথা আমি খুব ভালোভাবেই জানি। অনেক রাত হয়েছে দুর্জয়, আর বেশি দেরি করো না। এবার তোমরা ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, ঘর অন্ধকার করে ঘুমিও না। তোমাদের শরীর আর মনের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে প্রতিনিয়ত, তাই বিশ্রামের একান্ত প্রয়োজন। তোমরা ঘুমাও, বাকি কথা কাল হবে। আর হ্যাঁ, আমি যখন এই স্থানে এসে একবার উপস্থিত হয়েছি তখন কোনো না কোনোভাবে যে কোনো উপায়ে
এই সমস্যার সমাধান করে তবেই আমি বিদায় নেব। আমার কথা শুনে দুর্জয় ঘরের ভেতর প্রবেশ করে পুনরায় শুয়ে পড়ল। আমিও আমার নিজের ঘরে এসে বিছানার উপর ক্লান্ত শরীরটা মেলে দিলাম। মাথার মধ্যে অনেক অজানা প্রশ্ন ভিড় জমাতে শুরু করেছিল। সেই সমস্ত কিছু সঙ্গে নিয়েই নিজের অজান্তে একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল আমি স্নান সেরে বেরিয়ে এলাম বাইরে। তোমাদের তো আগেই বলেছি যে সেই জায়গাটা ভীষণ রকমের নিরিবিলি গোছের ছিল। মানুষজনের বসবাস সেখানে বড় বেশি কম। এরকম নিরিবিলি জায়গা ধ্যানের পক্ষে একেবারেই উপযুক্ত। তাই একটি গাছের তলায় শীতল ছায়ায় টান টান হয়ে পদ্মাসনে বসে আমি ধ্যান করতে আরম্ভ করলাম। কতক্ষণ সেইভাবে ধ্যানমগ্ন ছিলাম সে কথা সঠিক বলতে পারি না, তবে বেশ অনেকটা সময় পর আমার ধ্যান ভঙ্গ হলো। মনের মধ্যে যে সমস্ত উত্তর না পাওয়া প্রশ্নগুলোকে সাথে নিয়ে ধ্যান আরম্ভ করেছিলাম, ধ্যান যখন সমাপ্ত হলো তখন আমি আমার মনের মধ্যে চলতে থাকা যাবতীয় প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে গিয়েছি। আমি তড়িঘড়ি সেই স্থান থেকে উঠে দুর্জয়ের ভাড়া বাড়িতে এসে উপস্থিত হলাম। দুর্জয়কে একাকী আসতে বললাম, তার সাথে বেশ কিছু আলোচনা করার জন্য এবং তাকে আসল সত্যিটা জানানোর কারণে। ভেতরে আসতে পারি চক্রবর্তী মশাই? আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ভিতরে ঢুকে এসো দুর্জয়। তোমার সাথে আমার অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কিছু কথোপকথন রয়েছে। কি ব্যাপার বলুন তো চক্রবর্তী মশাই? আপনার চোখ মুখ দেখে কিরকম যেন একটা অদ্ভুত অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আপনি আপনি কি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ দুর্জয়, কালকে রাতের ওই ঘটনা সরাসরি নিজের চোখে প্রত্যক্ষ করার পর আমার মনের মধ্যে আর বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না। আমি পরিষ্কারভাবেই বুঝেছিলাম যে তোমাদের এখানে এক ভয়ানক কোনো অশুভ শক্তি রয়েছে। কিন্তু এই অশুভ শক্তি আসলে কে, কোথায় তার বাস, কি কারণে সে কেবলমাত্র তোমার স্ত্রীর উপরে আকৃষ্ট হলো, আমার এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হতো ধ্যানের মাধ্যমে। আজ আমি সকাল থেকে ধ্যানে বসেছিলাম। এই কিছুক্ষণ আগেই আমার ধ্যান ভঙ্গ হলো। আর ধ্যান শেষ হওয়ার পর আমি জানতে পেরেছি আমার এই সমস্ত প্রশ্নের উত্তর। আমার মুখ থেকে এই কথা শুনে দুর্জয় যেন লাফিয়ে উঠল চরম উত্তেজনার বশে। সে আমার দিকে আরো বেশ কিছু এগিয়ে এসে বলল, বলুন চক্রবর্তী মশাই, বলুন আপনি কি জানতে পেরেছেন? ওই অপশক্তি আসলে কি? সে এরকম ভাবে কেন প্রতি রাতে আমাদের ঘরে এসে উপস্থিত হয়, আর সে কেন আমার স্ত্রীর ওপর নজর রাখে? বলুন চক্রবর্তী মশাই, বলুন এসবের মানে কি? দয়া করে চুপ করে থাকবেন না চুপ করে, আপনি বলুন। দেখো দুর্জয়, যেটুকু যে আমি জানতে পেরেছি তার এতটুকু তোমার কাছ থেকে আড়াল না করে পুরোটাই বলছি। তোমাদের কক্ষে প্রতি রাতে ঘর অন্ধকার হওয়ার সাথে সাথেই যে কালো বিদেহী ছায়ামূর্তির আগমন ঘটে, সে আসলে এক ভয়ানক অপদেবতা। আর এই অপদেবতার কুদৃষ্টি পড়েছে তোমার স্ত্রীর উপর। অপদেবতা প্রতি রাতে এসে তোমার স্ত্রীর গায়ের গন্ধ নেয়, তার পবিত্র দেহ অপবিত্র করে তোলার চেষ্টা করে, কিন্তু আজ অবধি সেই কার্য করতে সমর্থ হয়নি। কারণ দীপালির সাথে তুমি একই শয্যায় শয়ন করো বলে। তোমার স্ত্রীর ওপর অপদেবতার কুনজর পড়েছে বলেই তোমার স্ত্রী দিনে ওইভাবে শুকিয়ে যাচ্ছে। এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার কথা শুনে ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। এই ভয়ানক অপদেবতা হঠাৎ করে এলো কোথা থেকে, আর কেনই বা সে আমার স্ত্রীকে বেছে নিল? অপদেবতা কোথাও থেকে আসেনি দুর্জয়। অপদেবতা দীর্ঘদিন ধরে এখানে এই ভাড়া বাড়ির পাশে যে বিশাল বড় পাকুড় গাছ রয়েছে সেখানেই তিনি ছিলেন। কিন্তু তোমরা তার নিকটে এসে আশ্রয় নিয়েছো এই ভাড়া বাড়িতে। একদিন সে সন্ধ্যাবেলায় তোমার স্ত্রী এলোকে সেই অবস্থায় সেই গাছের তলায় গিয়ে উপস্থিত হয়। আর তারপর থেকেই অপদেবতার কুনজর পড়ে তোমার স্ত্রী দীপালির উপর। এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? অপদেবতার হাত থেকে কিভাবে রক্ষা করব আমার দীপালিকে?
আমি কি তাহলে এই মুহূর্তে এই ভাড়া বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব স্ত্রী পুত্র নিয়ে? না হে দুর্জয়, আমার মনে হয় এইভাবে অপদেবতার হাত থেকে তুমি তোমার স্ত্রীকে রক্ষা করতে পারবে না। তোমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেলেও অপদেবতা প্রতি রাতে ঠিকই সেই স্থানে গিয়ে হাজির হবে, কারণ তার কুনজর পড়েছে তোমার স্ত্রীর ওপর। আর এছাড়াও যদি এমনটা না হয়, তাহলেও এই অপদেবতাকে এই স্থান থেকে বিতাড়িত করতে হবে চিরতরের জন্য। আজ যে ঘটনা তোমাদের সাথে ঘটেছে, কাল সে একই ঘটনা অন্য কার সাথেও ঘটতে পারে। তাই সমস্যার থেকে পালিয়ে যাওয়াটা কোনো বড় বা বুদ্ধিমানের কথা নয়। বুদ্ধিমানের কাজ হলো সাহসিকতার সাথে সমস্যার মোকাবিলা করা। তাহলে আমাদের এখন কি করণীয় সেটা আপনি বলে দিন চক্রবর্তী মশাই। মন দিয়ে শোনো দুর্জয়, কাল এক ভালো নক্ষত্র যোগ আছে, আর সেই নক্ষত্র যোগে আমি এক বিশেষ যজ্ঞে বসবো। যজ্ঞের মাধ্যমে অপদেবতাকে এই স্থান থেকে চিরতরের জন্য বিতাড়িত করব। আমি তারপর আমার যজ্ঞ সমাপ্ত হলে তুমি তোমাদের বাড়ির পার্শ্ববর্তী ওই পাকুড় গাছটিকে কেটে ফেলো। একমাত্র এইভাবেই সম্ভব অপদেবতার হাত থেকে তোমার স্ত্রীকে রক্ষা করা। বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, তবে তাই হবে। আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। এরপর কি হলো ঠাকুর মশাই? তারপরের দিন সকালবেলায় আমি যজ্ঞের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু একখানি কাগজে লিখে তা দুর্জয়কে আনতে বললাম। দুর্জয় সেই সমস্ত কিছু নিয়ে হাজির হলো চটজলদি। আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ চিত্তে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে প্রণাম জানিয়ে যজ্ঞে বসলাম। সারাটা দিন ধরে যজ্ঞের যাবতীয় ক্রিয়া করার পর সন্ধ্যার সেই শুভ লগ্নে বিশেষ নক্ষত্র যোগে আমি শেষ আহুতি দিলাম। যজ্ঞের শেষ আহুতি প্রদানের সাথে সাথেই এক বিভৎস সাদাতে ধোয়ার কুণ্ডলিনী সৃষ্টি হলো। সেই তীব্র ধোয়ার কুণ্ডলিনী ওই পাকুড় গাছের কাছে গিয়ে কেমন যেন একটা কালো ধোয়ার কুণ্ড টেনে বের করে আনলো। আমি দুর্জয়কে চোখের ইশারা করলাম। আগে থেকেই তাকে বলে রাখা ছিল এরপর ঠিক তার কি করণীয়। সে আমার ইশারা পাওয়া মাত্রই পাকুড় গাছটিকে কাটতে আরম্ভ করলো এবং মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই সেই গাছ পুরোপুরিভাবে কেটে ফেলল। এরপর থেকে আর কখনো কোনো বিদেহী কালো ছায়ামূর্তি রাতের অন্ধকারে দুর্জয়দের ঘরের ভেতরে প্রবেশ করেনি, বিনা অনুমতিতে কিংবা খারাপ মাত্রম নিয়ে। কারণ যে অপদেবতা দীর্ঘদিন ধরে পাকুড় গাছের মধ্যে বসবাস করতেন, তিনি চলে গিয়েছিলেন অন্যত্র। দুর্জয় আমাকে অনেকবার ধন্যবাদ জানালো, কৃতজ্ঞতা জানালো। আমি তাকে বারবার করে বললাম যে আমি যা সমস্ত কিছু করেছি তা আমার কর্তব্য ছিল। তাই ধন্যবাদ যদি কারো পাওনা হয়ে থাকে তাহলে সেটা হলেন একমাত্র পরমেশ্বর। তিনি যা করার তা করেছেন, আমি কেবল নিমিত্ত মাত্র। কিন্তু সে আমার কথা কিছুতেই শুনল না। এরপর বেশ কয়েকটা দিন সেখানে থেকে তারপর আমি ফিরে এসেছিলাম আমার গৃহে। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। কি কিশোরী, কেমন লাগলো তোমাদের আজকের এই কাহিনী? ভালো লেগেছে তো? হ্যাঁ? কি যে বলেন ঠাকুর মশাই, আপনার বলা কোনো ঘটনার কথা আমাদের ভালো লাগবে না তাই আবার হয় নাকি? প্রত্যেক গল্পের মতো আপনার বলা আজকের এই কাহিনীও আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা খুব উপভোগ করেছি। চলো ভাই কিশোরী, গল্প তো আজকের মতন শেষ। আমরা তাহলে উঠি এবার। আবার অন্য কোনো দিন একদিন আসবো না হয় ঠাকুর মশাইয়ের সাথে জমি আড্ডা দিতে। হ্যাঁ ভাই চলো। ঠাকুর মশাই আজকের মতো এলাম তাহলে, আবার পরে কোনো একদিন আসবো ছুটিতে আপনার সাথে সময় কাটাতে। আচ্ছা বেশ, ঠিক আছে, এসো তবে। সাবধানে যেও কেমন? ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবং কিশোরী আমরা দুজনেই বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে লম্বা টান দিতে দিতে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
শেষ হলো তারানাথ তান্ত্রিক ও অপদেবতার গ্রাস। গল্প পাঠে শুভম, গল্পের সূত্রধার আমি দীপ্ত। অন্যান্য চরিত্রে অমিতাভ, শুভম, অতনু এবং সম্পূর্ণা। শব্দ সংযোজনে সমুদ্র, আবহে শুভম, প্রচ্ছদ ইন্দ্রজিৎ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের গল্পের আসরের সদস্য হতে ভুলে যাবেন না যেন। বেশ, আজকের মতো তবে চলি। খুব শীঘ্রই আমরা ফিরছি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।